আর্থসামাজিক উন্নয়ন কিন্তু আবার নতুন ভাবে স্টার্ট হয়েছে। প্রচুর মানুষ এখন যায় জম্মু কাশ্মীরে, বহু মানে ছোট ছোট যেসব অধিবেশনগুলো সেখানে হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা তখনও কিন্তু 370 দ্বারা বাতিল করার বিরুদ্ধে বিরোধিতা করেছেন। রাম মন্দির নির্মিত হয়েছিল, রাম মন্দিরের সময় আপনারা একই, সেখানেও আপনারা বিরোধিতা করেছিলেন। কাজে বিরোধিতা করাটা এটা যেমন করতেই হবে, কিন্তু একটা মাননীয় প্রধানমন্ত্রী যে দেখুন সঠিক দিশা উন্নয়ন ছিল এবং টার্গেট স্ট্রং, এবং বলে যান 500 বছর ধরে রাম মন্দির তৈরির জন্য কত মানুষ শহীদ হয়েছে, সেই জায়গায় আজকে রাম মন্দির সেখানে প্রতিষ্ঠিত হয়েছে, এখানে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, ধ্বজাও ওখানে উড়িয়েছেন। তো সেটারও কিন্তু নানাভাবে বিরোধিতা করার একটা প্রচেষ্টা হয়েছে। তো মানুষের রাম মন্দির আর কিছু না, এটা আস্থার বিষয়। মানুষের এখানে যে রাম, আমরা সবসময় জানি রাম রাজত্ব, আমরা তো আর দেখিনি রাম রাজত্ব। এই রামকে সামনে রেখে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সেটার উপর ভিত্তি করে আজকে দেশকে কিন্তু চালাচ্ছেন। আমরা চাই যে আমাদের যে রাজ্যগুলো আছে সেইভাবে চলে। শুধু তাই নয়, আপনারা সিএ সময়ও বিরোধিতা করেছেন, সংশোধনী আইন, সেটারও তীব্রভাবে আপনারা বিরোধিতা করেছেন। আরেকটা বড় বিষয়, 3 তালাক প্রথা যখন বাতিল হয় তখন তো সাংঘাতিক অবস্থা, এই ভারতবর্ষে রাখা যাবে কিনা এই নিয়ে কত কথা। কিন্তু আজকে এই 3 তালাক প্রথা বাতিলের কারণে আমাদের পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো আছে সেখানেই 3 তালাক প্রথা নেই, অথচ আমরা এটাকে নিয়ে খুব করে হাওয়া দিই। তো এগুলো সব মানুষ বুঝছে। প্লিজ আর এগুলো করবেন না, যেটা সত্যিটাকে মেনে নিন, যেটা মানুষের ভালো হবে সেই কাজটা করুন। জিএসটি কিছুদিন আগে প্রবর্তন হবে, সেই জিএসটি নিয়েও আপনারা সাংঘাতিকভাবে তার বিরোধিতা করেছেন। আয়ুষ্মান আজকে জিএসটি যেভাবে এখন আগে অনেক 4টার মতো ছিল, এখন সেটাকে কমিয়ে 2টো ফেজে করেছে। তো এতে করে মানুষ সুবিধা হয়েছে, বিজনেসম্যানরা অনেক সুবিধা হয়েছে। আগে তাদের যে মূলধনী অনেক বেশি লাগতো, এখন অনেক কম হয়ে গেছে। এদের মূলধনী কম হওয়াতে আরো বেশি করে তারা সেখানে তারাই ব্যবহার করতে পারছে সে বিষয়গুলো। আমরা তার জন্য যখন বিভিন্ন যখন ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল যে ঘরগুলো আছে সেখানে আমরা গেছি, তারা বলছে উই আর ভেরি হ্যাপি। এখানে আয়ুষ্মান ভারত প্রকল্পে 5 লাখ টাকা করে প্রতিটা মানুষ পাবে, আজকে গরিব মানুষরা পাচ্ছে। আমরাও মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা করেছি, এরও বিরোধিতা করেছেন আপনারা। বুঝতে হবে যে সবকিছুতে বিরোধিতা করলে আজকে আস্তে আস্তে কিন্তু আপনারা এই যে কংগ্রেস তো 100 নিচে যায়নি, 100ও পার হয়নি। আর কমিউনিস্টদের তো আমাদের যে মাননীয় মিনিস্টার উনি কিন্তু অলরেডি বলেছেন যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হচ্ছেন, বললে আবার কিন্তু আপনারা হেরেও মাঝে মাঝে আমি দেখলাম যে এডিসির ইলেকশনও আপনারা হারলেন, এতে খুব কেন বিজেপি করতে পারেন। এই যে বিষয়টা একদম অবাক লাগে যে নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে ওর বিজেপি পাইনি, এর জন্য আপনারা খুশি। তো এটা তো অদ্ভুত লাগে যে এত ফেসিয়াল এক্সপ্রেশনে আপনাদের দেখি ভেরি হ্যাপি, কিন্তু নিজের পায়ে নিজেরা কুড়াল দিলেন। যাই হোক, এগুলো দেখি আর কি, এগুলো নতুন ভাবে শিখছি আপনাদের থেকে। এবং শুধু তাই নয়, নতুন সংসদ ভবন যখন নির্মাণ হলো তা নিয়েও বিরোধিতা করেছে প্রচুর, যে না নতুন সংসদ ভবন কেন হবে, আমরা আগে সংসদ ভবন কি ছিল। আর এই সংসদ ভবন এই কারণেই করেছে, এই যে এখন আসন সংখ্যা বাড়বে তাদেরকে ওখানে বসতে হবে, আগের জায়গার মধ্যে সিট ছিল না। প্রধানমন্ত্রী যে আগের থেকে প্ল্যানিং, এটা এরকম না, কিন্তু আগের থেকে ওনার প্ল্যানিং আছে যে লোক সংখ্যা আমাদের এমপিদের লোক সংখ্যা বাড়াতে হবে, এর জন্য এগুলো করেছে। সন্ত্রাসবাদের সময় আপনারা সবসময় বিরোধিতা করেন। আপনারা তো যখন জিরো টলারেন্স নীতি মাননীয় আমাদের গৃহমন্ত্রীজি বললেন, কি বিষয় বলছিলেন যে নকশালদের এত বছর ধরে আলোচনার জন্য তাদেরকে ডেকে তাদের সংশোধনী করা গেল না, যখন তাদেরকে নিকেশ করা আরম্ভ করলো তখন আপনারাই বললেন যে এভাবে উচিত হয়নি, আরে ওদের সাথে আলাপ আলোচনা দরকার। আরে এটা আবার কিরকম কথা, যখন এটা এইভাবে ওদেরকে মারা উচিত হয়নি। তো সবসময় আপনারা বিরোধিতা করেন, এখানে এয়ার স্ট্রাইকেই হোক, সার্জিক্যাল স্ট্রাইকেই হোক, অপারেশন সিন্দুরই হোক, সব কাজেই কিন্তু আপনারা বিরোধিতা করেন। আমাদের গোপাল বাবু এখানে আছেন, আপনাদের যিনি রাহুলজি আছেন ওখানে। তো রাহুলজি একবার বলছিলেন, আমি প্রায়শই কথাটা বলি, যে এই যে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক হয়েছে তার প্রমাণ কি।
তো একজন মিলিটারি অফিসার উনি বলছিলেন নেক্সট টাইম, উনি রিটায়ার্ড করে গেছেন, উনি বলছিলেন নেক্সট টাইম এখন থেকে সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক বা অপারেশন সিন্দুরের মতো যদি অপারেশন হয় ওনাকে নিয়ে যাবেন এবং নিয়ে ওখানে রেখে আসবেন, তাহলে প্রমাণ দিল। তো এখানে বিরোধী করে আর লাভ হবে না, এগুলো মানুষ বুঝে গেছে। এবং আজ সত্যি আমি অত্যন্ত আনন্দিত যে নারীদের যে তাদের যে সব দিকে মাননীয় প্রধানমন্ত্রী যে নারীদের উন্নয়নের জন্য যেভাবে কাজ করছেন এবং এই যে সংরক্ষণের যে ব্যবস্থা, আমার মনে হয় বিরোধীরা যদিও বিরোধিতা করছেন কিন্তু একটু নিজেদের কনসাস, আমাদের মাননীয় মিনিস্টার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার উনি বলেছেন, আমি জানি না উনি ফোন করবেন কিনা, ফোন করবেন, 100% ফোন করবেন, কাজে একটু সাবধানে থাকলে ভালো। এটা কিন্তু সাংঘাতিক জিনিস যেটা বলবেন। এখানে একটা জিনিস আমি আপনাদের এখানে আমি রাখতে চাই যে এখানে জিতেন বাবু আমাদের এলপি সাহেব বলেছিলেন যে 2001-এ যে যখন অটলজি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন কেন এটা করা হয় না, আমি খুঁজছিলাম এটার মধ্যে লেখা আছে যে তখন এটা যে 25 বছর পরে সেটা হলো, তার কারণটা বলছেন যে তখনের যে লোক সংখ্যা আপনার উত্তরপ্রদেশ এবং বিহারে সাউথ ইন্ডিয়ার থেকে অনেক বেশি ছিল, যেটা 1976-এ যেটা করা হয়েছিল 25 বছরের পরে, তো সেটাকে বাধ্য হয়ে এবং ওনার উপর প্রচন্ড, কারণ তখন অ্যালায়েন্স পার্টনার ছিল, তারা বলল যদি এটা করেন তাহলে সাউথ ইন্ডিয়ার যে সেখানে লোক সংখ্যা মানে অনেক কম হয়ে যাবে, কারণ সে সিট কমে যাবে, যে কারণে 25 বছর অর্থাৎ 2026-এ সেটা রেখেছে। এখানে আপনারা আপনারা সবাই জানেন, আবার আমার মনে হচ্ছে যে এটা না বললে নাই হয়, যে কোভিড প্যান্ডেমিক এই সময়েও যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বললেন যে আমাদের ভারতবর্ষের মধ্যেই আমাদের ইন্ডিজিনাস আমরা করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা ভ্যাকসিন বের করলেন 8 থেকে 9 মাসের মধ্যে, তারপরও এটা নিয়ে কটাক্ষ সন্দেহ প্রকাশ এবং কি বলেছেন মোদি ভ্যাকসিন, এটা এইরকম একটা অবস্থা হয়েছে, কোন ভালো কাজ করছেন এবং শুধু ভারতবর্ষের আমাদের সবাইকে বাঁচিয়েছেন না, 100 আরো নতুন কান্ট্রির কাছে উনি পাঠিয়েছেন, 100-র উপরে, তো এইরকম কাজ করেছেন। কিন্তু আপনাদের কথা হচ্ছে এগুলো কটাক্ষ করতে হবে এবং সন্দেহ করাটা মানে বিরোধীদের কাজ, এবং বারবার ভাবছেন যে মানুষকে যদি বিভ্রান্ত করা যায় নেক্সট টাইম আপনারা জিতে যাবেন, কিন্তু হচ্ছে না, গ্রাফ কিন্তু উপরের দিকে যাচ্ছে। এখানে আরেকটা সমস্যা এবার যেটা হচ্ছে, আমি যেটা দেখলাম মানে পার্লামেন্টে, যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে মহিলাদের মধ্যে এত জনপ্রিয়তা, তার মেইন কারণ এত কিছু মহিলাদের যে প্রচুর বেনিফিশিয়ারি স্কিম করেছেন, যদি এটা পাশ হয়ে যায় তাহলে তো আগামী দিনে আর কোনো যাওয়া আছে, আর তো সুযোগই থাকবে না। এর জন্য মেইন উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল, আমার মনে হয় আর কি সেটা, এবং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাবে এবং ওনাকে আরো বেশি সমর্থন করবেন, এবং এই সমর্থন ওনারা চান না এবং তার জন্য ওনারা এই যে বিলটা সেটা পাশ করতে দেননি। আমাদের এখান থেকে মোশন এসছে, আমরা প্রস্তাব পাঠাবো, যেটা আমার বক্তা বলেছেন, এইখান থেকে ত্রিপুরার থেকে আমরা যদি এটা পাঠাই এবং এতে করে আমরাও কেন না মোদিজিকে, আমরা জানি যে এই ঘটনার পরে এই বিরোধিতা এটাকে পাশ না করতে দেওয়াতে আমাদের সারা ভারতবর্ষের মহিলারা প্রচন্ড আক্রোশে ভুগছে, কিন্তু এটা কিন্তু এমনিতে বুঝতে পারছেন না আপনারা, এবং এটা কিন্তু ভোটে এটা ফলাফল পাবে, এবং সেই কারণে এই আক্রোশের কারণেই কিন্তু যে মানুষ মহিলা তারা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আরো বেশি ওনারা যুক্ত। আমরা যদি এই বিষয়ে ওনাকে যদি আরো শক্তিশালী করি, এখান থেকে যদি একটা ডিসিশন নিয়ে না আপনি যে কাজটা করেছেন সেটা সত্যি, তাহলে একটা এক্সট্রা মাইলেজ, আমরা জানি আমাদের উনি যেটা ডিসিশন নিয়েছেন বলছেন যে এটা তো পাস হয়নি, আরে উনি কিছুদিন আগে আমি নিউজ পেপারে দেখছি পাস হবেই, পাস করাবেই এবং নিশ্চিত সেটা পাস হবে। আমাদের এখান থেকে সামান্য আমাদের যে
একটা মোশন, সেটা আমরা পাঠাবো। এতে করে শক্তিশালী হবে, নারীদের প্রতি আমাদের আস্থা আরো বাড়বে এবং হওয়া উচিত। এবং এই যে আক্রোশ, সেই আক্রোশটার জন্যই আজকে এই বিধানসভার মধ্যে আলোচনা। এবং যতই উপহাস করুন, সমালোচনা করুন, যাই বাধা দান করুন, কাজের কাজ কিচ্ছু হবে না। মহিলাদের যে বিভিন্ন সমস্যা একমাত্র যদি কেউ করে থাকে, আপনারা ভাবুন যে খোলা ময়দানে আগে মহিলারা সূর্যাস্তের সময় বসে থাকতো, কত টয়লেট যখন বানানো শুরু করলো তখন কত কথা, কত রকমের, মাননীয় অধ্যক্ষ মহোদয় আপনি জানেন বিষয়গুলো। কিন্তু আজকে এইগুলো নিয়ে কি ব্যাপার, চুল্লি দেবে, চুল্লি ওনার মাকে দেখেছেন চুল্লি দিয়ে মানে আগুন জ্বালাতে, খানা মানে রান্না করতে, সেই জায়গায় আজকে সেখানে রান্নার গ্যাসের চুলা দিচ্ছেন এখানে। তো এই যে বিভিন্ন মহিলাদের সমস্ত যেসব সুবিধা থাকা দরকার, লাখপতি দিদি বানানো ইত্যাদি যে বিষয়গুলো, এগুলো তো বুঝতে হবে। মহিলাদের নামে অনেক কিছু করছেন। তো এই কারণেই এটা যদি হয়, এখন যদি রাজনৈতিক ফায়দা যদি দিয়ে দেই তাহলে তো বিপদ, তাহলে তো আর আমরা থাকতেই পারবো না। 33% রিজার্ভেশন, আরে বাপরে বাপ, এগুলো তো বিধানসভাতেও হবে, আবার পার্লামেন্টও হবে, তাহলে তো আমাদের বিপদ। তো সেই কারণে আপনারা ভয় পেয়েছেন, এবং যে কারণে আপনারা এই যে কৃতিত্বটা, কিন্তু এই কৃতিত্ব কিন্তু আপনারা যদি একটা কাজ করলে পারতেন, যদি সেটাকে আপনারা সমর্থন করতেন, তাহলে পার্টি হলো পার্টলি যদি হতে, তাহলেও কিন্তু আপনারা এই মহিলাদের একটা সমর্থন আপনারা পেতেন। আপনারা সেটা ইউ হ্যাভ মিস দ্য ট্রেন, আমার মনে হয় ইউ হ্যাভ মিস দ্য ট্রেন। এবং এই 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 যে মোদিজির লক্ষ্য, যে প্রকৃত মহিলাদের ক্ষমতায়ন, আমি নিশ্চিত যে আমাদের মা বোন ও কন্যাদের যে কল্যাণ এবং তাদের যে উন্নয়ন, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে তাদের যে অধিকার, এবং সেটা করবেন উনি, এবং আমরাও ওনার সাথে আছি। আজকে আজকে এটা কিন্তু রাজনীতির বিষয় নয়, কিন্তু এতদিন ধরে ওনারা যেভাবে ডিপ্রাইভ রয়েছেন, আমার মনে হয় এটা ভারত মাতা ও নারী শক্তির সেবায় একটি নীতিগত দৃষ্টিভঙ্গি। আমার হয়তো আজ মহিলা বিরোধী শক্তি সাময়িকভাবে বিলটা পাশ হয়নি, কিন্তু মহিলাদের প্রতি সরকারের যে অঙ্গীকার বিরোধীদের ক্ষমতার লালসার চেয়েও শক্তিশালী, দ্যাট আই ক্যান টেল। কোটি কোটি মহিলাদের আশীর্বাদে মোদিজির সঙ্গে রয়েছে এবং আগামী দিনও থাকবে। আমরাও এর পার্ট অ্যান্ড পার্সেল হয়েছি। এখানে আমার মনে হয় যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল 2023, এখানে আলোচনা হয়েছে, পূর্ববর্তী বক্তারা অনেকটা রিপিটই হবে। আমার মনে হয় গণতন্ত্রের ইতিহাসে এটা একটা বৈপ্লবিক অধ্যায় হবে। এবং 2023 সালের সেপ্টেম্বর মাসে ভারতের যে নতুন সংসদ ভবনে কিন্তু এই বিশেষ যে অধিবেশন চলাকালীন এই বিলটি পাশ করা হয়। এবং যে এটার যে মেইন উদ্দেশ্য আমরা জানি 33% মহিলা রিজার্ভেশন, এবং সেটা পার্লামেন্ট এবং অ্যাসেম্বলির মধ্যে রাখার জন্য। এতে করে আমাদের মধ্যে সবসময় বলে আমরা বলি যে মহিলা পুরুষ সমান সমান, নারী পুরুষ সমান সমান, এই যে লিঙ্গ বৈষম্য সেটা কিন্তু দূরীকরণের কারণে কিন্তু এটা আনা হয়েছে। এবং আমি একটু ইতিহাস হয়তো এখানে আলোচনা হয়েছে, অনেকে আলোচনা করছেন, 3 দশক ধরে, দীর্ঘ 3 দশক ধরে এই আইন পাশ করার জন্য চেষ্টা হয়েছে। 1996 সর্বপ্রথম HD দেবগৌড়ার আমলে পেশ করা হয়েছিল, কিন্তু পাশ হয়নি। 1998 থেকে 2003 অটল বিহারী বাজপেয়ী ওনাকে বারবার এটা আনার চেষ্টা করেছেন, কিন্তু বারবার বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা, সে সমস্যা হয়নি। এবং 2010, আমি বলবো না যে আমাদের কংগ্রেসের সময় সেটা আনা হয়নি, 2010 মনমোহন সিং সরকারের সময় রাজ্যসভায় বিলটি পেশ করা হয়েছিল, কিন্তু সেখানে সমাজবাদী পার্টি এবং আরজেডি তারা মানে ভেহেমেন্টলি তারা অবজেকশন দিয়েছে, এবং আপনারা জানেন কেন দিয়েছে। এবং শেষ পর্যন্ত 2023 সালে মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নারী শক্তি বন্ধন অধিনিয়ম বিলটি লোকসভায় এবং রাজ্যসভায় বিপুল ভোটে পাশ করেছে। আমরাও অভিনন্দন দিয়েছি, আপনারাও দিয়েছেন। এখন সেই জায়গার মধ্যে কিচ্ছু না, খালি একটু সামনে এগিয়ে নিয়ে এসছে, সেটা পাশ করলে হতো, কেন আবার মাঝখানে আপনারা এটার এগেনস্টে বলছেন? শুধু তাই নয়, এই যে নারী শক্তি বন্ধন অধিনিয়ম, এটা শুধু কিন্তু পার্লামেন্টে শুধু এটা সীমিত থাকবে না, এটা নিয়ম অনুসারে
যে স্পেশাল কনস্টিটিউশনাল স্ট্যাটাস গ্রান্টেড টু দ্য ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি, দ্যাট ইজ দিল্লি, সেখানেও কিন্তু এই দিল্লি বিধানসভার মধ্যেও কিন্তু একইভাবে সেখানে আসন সংরক্ষিত হবে। এখানে অন্যান্য যেসব ইউনিয়ন টেরিটরি অ্যাসেম্বলি আছে, পন্ডিচেরি এবং জম্মু কাশ্মীর, সেখানে একটা সেপারেট লেজিসলেটিভ অ্যাক্ট আছে। এটা নিয়েও অনেক আলোচনা চলছে যে এদেরও আনা যায় কিনা, হয়তোবা আগামী দিনে হতে পারে। যারা আরো ডিটেল যখন এই বিষয়ে পড়বো তো হয়তোবা আমি জানবো। এক জায়গায় আমি দেখছিলাম এখানে এসসি এসটিদের জন্য যে আসনগুলো বর্তমানে সংরক্ষিত আছে, তার মধ্যে সেখানে এসসি এসটি যে সংরক্ষিত, যেটা আমাদের মাননীয় হুইপ মহোদয় বলেছেন যে 33% মধ্যে যে এসসি এসটি, তার মধ্যে এই সম্প্রদায়ের এই মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, অর্থাৎ মানে যে সংরক্ষণের মধ্যে সংরক্ষণ সেটা থাকবে। এখানে যে প্রতিটি রাজ্যে তার জনসংখ্যার এই বিষয়ে তো আমরা আলোচনা করেছি যে জনসংখ্যার আনুপাতিক হারে আসন পাবে এবং প্রতিটি আসনে প্রায় সমান জনসংখ্যা থাকবে। মেয়াদকাল কত থাকবে? 15 বছর, এবং সেটা 15 বছর পর্যন্ত থাকবে, এবং ইচ্ছে করলে যদি পার্লামেন্ট ডিসিশন নেয় সেটাকে বৃদ্ধিও করতে পারে। এবং এখানে আমি দেখছিলাম মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন বলছিলেন যে কেন সেটা আমাদের এই যে রাজ্যসভায় সেটা হবে না, কিন্তু এখানে এই রাজ্যসভা এখানে একদম ক্লিয়ার কাট লেখা আছে, ডাইরেক্ট ইলেকশন যেখানে আছে সেখানে এটা প্রযোজ্য হবে। এখানে রাজ্যসভায় বা লেজিসলেটিভ কাউন্সিল, যেখানে রাজ্যের বিধান পরিষদগুলো আছে, সেটা কার্যকর হবে না। সংবিধানে বলা হয়েছে যে প্রতিটি জনগণনার পর আসন সংখ্যার পুনর্বিন্যাস করা হবে। এখানে যে 2001 সালে যে আমি একটু আগে এই বিষয়ে আমি বলেছি, এখানে 2023 সালে এই আইন পাস হওয়ার পরেও 2026 সালের এপ্রিল মাসে আবার সংসদে পেশ হওয়া মূল কারণগুলো আমি একটু আপনাদের সামনে বলছি, হয়তোবা রিপিট হতে পারে। আগের আইন বাস্তবায়নে বিলম্বিত ছিল। আগের আইনে বলা হয়েছিল যে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষণ কার্যকর করার আগে যে সেন্সাস, নতুন যে আদমশুমারি, সেটার হওয়ার পরে এবং তারপরে পুনর্বিন্যাস প্রক্রিয়া হলে তারপরে হবে, তাতে করে 2034 সালে সেটা হবে। এই কারণেই সেটাকে যাতে ইমপ্লিমেন্টেশন তাড়াতাড়ি করা যায় তার জন্য এই যে সংশোধনী সেটা আনা হয়েছিল। 2026 সাল থেকে শুরু হওয়া নতুন যে 27-28 সালের আদমশুমারি অপেক্ষা না করে সেটা 2011 সালের আদমশুমারি ব্যবহার করে এবং ডিলিমিটেশন করে পরিকল্পনা রয়েছে যাতে দ্রুত আসন নির্ধারণ করা যায়। এখানে এ বিষয়ে আলোচনা হয়েছে, যদিও আসন সংখ্যা কত বৃদ্ধি হবে। লোকসভার আসন সংখ্যা 543, সেখান থেকে বৃদ্ধি হয়ে 816 হবে বা তার বেশিও হতে পারে। এবং এখানে মাননীয় আমাদের এলপি সাহেব বলছিলেন যে পুরুষদের যদি এতই থাকে তাহলে এখন যে 543 আছেন আপনি বলছিলেন, এর মধ্যে কেন না? ঠিক আছে, আমি যদি আসন সংখ্যা বাড়াই, আলটিমেটলি 33%, অসুবিধা কি এর মধ্যে? কারণ দেখুন, সবাইকে নিয়ে চলতে হবে। পুরুষদের এই সমস্যার জন্য এটা এতদিন ধরে 3 দশক ধরে পাস হয়নি। এই কারণে এটাকে ইজ অফ বিজনেস বলে, ইজ অফ ডুইং। এই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী জি ভেবেছে যে কারোর উপর আঘাত না এনে, কারণ পুরুষতান্ত্রিক সমাজ আমাদের এক্সিস্টিং, এইটাকে যাতে সমস্যা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলাম যে যে সমস্ত পার্টিগুলো 2023 এটাকে সমর্থন করেছিল, সব কটা পার্টি সেদিনও বলেছে 543 লাগু করুন, উই হ্যাভ নো অবজেকশন, সব কটা পার্টি। এবং সেখানে এই যে অনেকগুলো কথা হয়েছে এখানে যে ওবিসি মাইনরিটি, এগুলি না, যে 543 পরে যে বিলটা যেভাবে পাস হয়েছে সেভাবে পাস করুন। আমি সেই জন্য বলছি, সেই ম্যাগনানিমিটি থাকলে why not it is not being introduced, এটাই বলছি। তাহলে এখন পুরুষদের সিটটাকে অক্ষত রেখে বাড়লে তারপরে মহিলাদের জন্য হবে, এটা তো যেন দয়া করে দেওয়ার মতো।
এটা আমি একটু বলছি, আমি বলছি এতে আপনার 33% যদি আমি যদি সিট যদি বাড়ায় তাহলে তো আমার রিপ্রেজেন্টেশনও তো বাড়বে, বিভিন্ন সমাজ থেকে আসবে। এতে তো এটা কিন্তু তর্কের বিষয় আসতে পারে না। 33% যদি আসেন তাহলে অসুবিধা কি? আমার তো আরো বাড়বে বলছে, শুধু এতটুকু আমি সীমাবদ্ধ থাকবো না, 816 বা তারও বেশি। এবং দেখুন আমি ম্যাথটাও একটু বলে দিচ্ছি আপনাকে, যে এতে করে যারা মহিলারা যারা আছেন তাদের 273 বা তার অধিক কিন্তু রিপ্রেজেন্টেশন যাবে। এখন 816 যদি আমি ধরি, এটাকে 543 আছে, 273, না না আমি ম্যাথটা আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনার আমি 273 মাইনাস যদি আমি করি, 273 ডিভাইডেড বাই 816 ইন্টু 100, 33.45%। তো এতে সমস্যা কি? এর মধ্যে আমি তো বললাম কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে খালি বিরোধিতা করার কি কারণ আছে? আমি যদি 33% কিন্তু আসছে, এই ম্যাথে কিন্তু বলছে যে 33% আসছে। থার্ড চান, 1/3 যদি আমরা চাই, 100-তে 1/3 করুন, 200-তেও করুন, 300-তে করুন। আপনার উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য আপনি হচ্ছে- বলছেন যে 1/3 দিতে চাই, না, না, আমরা তো- আপনি এবার বলছেন যদি যুক্ত করা যায়, যদি না সদস্য না, বাড়ে, যদি না তো তো হয় না। রিপ্রেজেন্টেশন আরে, আমরা 33% এনেছি। কি ধরনের যুক্তি এগুলো? না না, কিসের যুক্তি? আপনার যদি আমি লোক সংখ্যা আরো বাড়ে, ওতে সমস্যা কি? লোক সংখ্যা যদি বাড়ে, প্রবলেম কি? 33% আমরা আনছি এবং তারও অধিক আমি বলছি, আরো বাড়তেও পারে, এটা বলছি। সেটা সময়ে হয়তো বা আবার অ্যামেন্ডমেন্ট হতে পারে বা সেই জায়গায় আসবে। তো সেই জায়গার মধ্যে এর ফলস্বরূপ 17 এপ্রিল কেন্দ্রীয় সরকার যে লোকসভায় সংবিধান 131তম সংশোধন বিল পাস করে, কিন্তু যেহেতু 2/3 ছিল না, অর্থাৎ পক্ষে কিন্তু 298 এবং বিপক্ষে 230 এবং আমাদের 362 টোটাল প্রয়োজন ছিল সেখানে, সেটা হয়নি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, আমি যেটা বারবার বললাম, মাননীয় গৃহমন্ত্রীজি থেকে শুরু করে সবাই বারবার বলছেন যে এই যে একটা মহাযজ্ঞ আমি বলবো, যে মহিলাদের জন্য আপনাদের, এর মধ্যে আপনারাও কিন্তু তার পার্ট অ্যান্ড পার্সেল হতে পারতেন, কিন্তু এই সুযোগ আপনারা, এই সংশোধন বিলটি আপনারা কিন্তু সেটাকে পাশ করতে দেননি। এতে করে আমাদের ভারতবর্ষের যে ভবিষ্যৎ, বিশেষ নারীদের না শুধু, ভারতবর্ষের ভবিষ্যৎ এবং তার ভাগ্যকেও কিন্তু বদলে দিতে পারতেন। তবে ইন্ডিজুট অর্থাৎ বিরোধীরা আবারও মহিলাদের আমার মনে হয় অপমান করলেন। শুধু মহিলাদের নয়, সমগ্র জাতিকে ওনারা বঞ্চিত করেছেন। নিজেদের রাজনৈতিক জমি রক্ষা, মরিয়া প্রচেষ্টায় ইন্ডিজুটের যে সবসময় একটা আত্মকেন্দ্রিক রাজনীতি, এটাতে কিন্তু আবার দেখা গেল প্রকাশ পেয়েছে এবং আবার মহিলাদের স্বার্থ সেখানে ক্ষুণ্ণ হয়েছে এবং দেশের সর্বোচ্চ স্তরে মহিলাদের যে রাজনৈতিক যে প্রতিনিধিত্ব, সেটাকে কার্যত পঙ্গু করে দিয়েছেন বিরোধিতার কারণে। নিজেদের রাজনৈতিক স্বার্থে আখের গুছিয়ে তারা দেশের 50% যে জনগোষ্ঠী মহিলাদের যে প্রাপ্য অধিকার, তার থেকে তাদেরকে বঞ্চিত করলো। কিন্তু সেটা থাকবে না, আমি বারবার বলছি, আপনারা দেখবেন সেটা পাশ হবেই হবে। কংগ্রেস দল এবং ইন্ডিজোট দীর্ঘদিন ধরে মহিলা বিরোধী অবস্থান বজায় রাখছে, যা রক্ষণশীল, ভেরি ইম্পর্টেন্ট, যা রক্ষণশীল মিত্র ও প্রভাবশালী গোষ্ঠীগুলির দ্বারা প্রভাবিত। কারণ তার উদাহরণ আমি দিচ্ছি, আমার এখানে বিরোধী নেতা এখানে ছিলেন কংগ্রেসের থেকে, উনি বলছিলেন যে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী মুসলিম মহিলাদের প্রতি অবিচার করেছেন কিনা, যখন তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে মুসলিম পুরুষদের যখনই 3 তালাক করতেন, এই ত্যাগ করার পরে তাদের ভরণ পোষণের ঘটনা আপনারা সবাই জানেন এবং রায়কে তারা কার্যত অমান্যই করেছিলেন। তবে মৌলানাদের তীব্র প্রতিবাদের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছিয়ে আসলেন। আর সেটাকে মাননীয় প্রধানমন্ত্রীজি এই 3 তালাক যখন সেটাকে অ্যাবলিশ করলেন, অবিচার মানে সারা জীবনের জন্য এই যে অবিচার হয়েছে তার নিষ্পত্তি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। তাহলে আপনাদের সময়ে কেন ভয় পেয়েছিলেন আপনারা? ওই মৌলবাদের জন্য আপনারা তখন সাহস পাননি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা করেছেন। আমি আর বিস্তারিত আমি বলছি না, কারণ আমার পূর্ববর্তী বক্তারা ডিটেলস আলোচনা করতে 17 জনের মতো আলোচনা করেছেন। আমি আবারও যাই কনস্ট্রাকটিভ আলাপ হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। আমি মাননীয় আমাদের বিরোধী দল নেতা
জিতেন বাবু এবং যারা আজকে 17 জন আমাদের ট্রেজারি ব্রাঞ্চের বা অন্যান্য 25 জন যারাই এখানে আজকে এই বিষয়ে আলোচনা করেছেন, আমার মনে হয় এটার খুব প্রয়োজন ছিল এবং এটা নিড অফ দ্য আওয়ার। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে বিলটা ওখানে পেশ করেছেন, সংশোধনী যে বিল এনেছিলেন, তার প্রতি সমর্থন আমরা যে জানাতে পেরেছি বিলটিকে, আমার মনে হয় এই পবিত্র বিধানসভা আমি আবারও সকল মাননীয় এবং মাননীয় সদস্যবৃন্দের আন্তরিক আহ্বান জানাচ্ছি যে আসুন আমরা দলমত নির্বিশেষে এই ঐতিহাসিক বিলটির জন্য যে মোশন আনা হয়েছে সেটাকে আমরা সমর্থন করি। আমার দৃঢ় বিশ্বাস এই প্রস্তাবটি এই যে বিল যেটা গণতন্ত্রকে আরো শক্তিশালী এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পথে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সবাইকে ধন্যবাদ এবং আমি বিশেষ করে ধন্যবাদ দেব আমাদের স্পিকার মহোদয়কে যে উনি আমাকে এতক্ষণ সময় দিয়েছেন এই বিষয়ে আলোচনা রাখার জন্য। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और